Hello everyone, welcome to today's slide. আজকে বডি ফ্লুইড অ্যান্ড ইমিউনোলজি লেকচার 4-এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের লেকচারে আমরা এবিও ব্লাড গ্রুপিং, আরএইচ ব্লাড গ্রুপিং, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী অংশগুলো নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমরা প্রথমে কোয়াগুলেশন অফ ব্লাড বা ক্লটিং অফ ব্লাড এই মেকানিজমটা নিয়ে আমরা কথা বলবো। এখানে বিভিন্ন কম্পোনেন্টস ইনভলভ রয়েছে, কী কী মেকানিজম হয়ে থাকে সে বিষয়গুলো আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা কোয়াগুলেশন অফ ব্লাড নিয়ে কথা বলবো। ওকে, এই বিষয়টা কি? আসলে কোয়াগুলেশন অফ ব্লাড বা ক্লটিং অফ ব্লাড এটা হচ্ছে রক্তটা জমাট বাঁধা। এটা কখন হয়? এটা দুই ক্ষেত্রে হতে পারে, যে আমাদের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে বা রক্তনালিকাগুলো রয়েছে, রক্তনালিকার ভেতরেও কিন্তু অনেক সময় ব্লাডটা জমাট বাঁধে, সেটাকে থ্রম্বোসিস বলা হয়। আর একটা ব্লাড ক্লটিং হয় কখন, যখন আমাদের কোথাও যদি ইনজুরি হয় বা কোথাও যদি আঘাত লাগে আর ক্ষত সৃষ্টি হয়, তখন সেখান থেকে কিন্তু ব্লাড ফ্লোটা হয় বা ব্লিডিংটা হয়। তো সেইখানে রক্তটা কিছুক্ষণ পরে জমাট বেঁধে যায় আর রক্তক্ষরণটা বন্ধ হয়। তো এটা একটা ক্লটিং মেকানিজম। তো আমাদের কাছে কিন্তু দুটো ক্লটিং রয়েছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথ অফ ব্লাড ক্লটিং, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে অফ ব্লাড ক্লটিং। তো যেটা আমাদের বাইরে ক্ষত সৃষ্টি হলে যে ক্লটিংটা হয়, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে অফ ব্লাড ক্লটিং। আর যেটা আমাদের রক্তনালিকার ভেতরেই কোনো কারণে যদি ব্লাড ক্লটিং হয় বা রক্তটা জমাট বাঁধে, মানে যেটাকে থ্রম্বোসিস বলা হয়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে অফ ব্লাড ক্লটিং। তো এখানে আমরা যে কোয়াগুলেশন অফ ব্লাডের কথা বলবো, সেটা মূলত আমরা এক্সট্রিনসিক পাথওয়ে নিয়ে কথা বলবো। মানে যখন আমাদের বাইরে কোথাও ক্ষত সৃষ্টি হয়, তখন কি মেকানিজমে ব্লাডটা ক্লটিং হয়, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় এখানে। ওকে, তো প্রথমে হোয়াট ইজ ক্লটিং কোয়াগুলেশন অফ ব্লাড সে বিষয়টা আমরা দেখব। এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ রেসপন্স। এই যে ক্লটিং মেকানিজমটা হয়, এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশনের মাধ্যমে হয় না। এইখানে অনেকগুলো রিয়াকশন ইনভলভ থাকে, আর প্রত্যেকটা রিয়াকশন ওয়ান বাই ওয়ান হয়ে থাকে। একটা রিয়াকশনের প্রোডাক্ট পরের রিয়াকশনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটাকে একটা কাসকেড মেকানিজম বলা হয়। ওকে, এটাকে ক্যাসকেড মেকানিজম বলা হয় বা কাসকেড সিস্টেম বলা হয়। মানে এটা একটা চেইনের মতো কাজ করবে, ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ইউনিট জুড়ে নিয়ে কিন্তু পুরো প্রসেসটাকে কমপ্লিট করবে। এখানে যদি আমাদের 10টা রিয়াকশান ইনভলভ থাকে, তাহলে প্রথম রিয়াকশানের যে প্রোডাক্ট, এটা কিন্তু পরের রিয়াকশানে কাজে দেবে, পরের রিয়াকশানের প্রোডাক্টটা তারপরের রিয়াকশানে কাজে দেবে, এইটা তার পরের রিয়াকশানে কাজে দেবে, এইটা তার পরের রিয়াকশানে কাজে দেবে। তো এইটা হচ্ছে একটা কিন্তু কাসকেড মেকানিজম বা কাসকেড সিস্টেম। এইখানে যদি 10টা ইউনিট ইনভলভ থাকে, তাহলে এর মধ্যে যদি কোনো একটা ইউনিট যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে পুরো মেকানিজমটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইটা হচ্ছে কিন্তু কাসকেড সিস্টেম। কোনো একটা ইউনিট বা কোনো একটা রিয়াকশন যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে কিন্তু পুরো মেকানিজমটা বা পুরো প্রসেসটাই কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখানে কি হয়ে থাকে? ইট ইজ আ সিকোয়েন্স অফ রেসপন্স দ্যাট স্টপস ব্লিডিং। এটা একটা সিকোয়েন্স অফ রেসপন্স বা একটা সিরিজ অফ রিয়াকশন, যার মাধ্যমে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়, আর তার মাধ্যমে কি হয়, ব্লিডিংটা আমাদের স্টপ হয়ে যায়। এটাকে বলা হয় ক্যাসকেড সিস্টেম। মানে ওয়ান বাই ওয়ান এক একটা রিয়াকশন কিন্তু চলতে থাকে। প্রিভিয়াস রিয়াকশনের যে প্রোডাক্ট, সেটা কিন্তু পরবর্তী রিয়াকশনে কিন্তু সেটা কাজে দেবে, বা প্রিভিয়াস রিয়াকশনের প্রোডাক্ট ছাড়া কিন্তু পরবর্তী রিয়াকশনটা সম্ভব নয়। তো এই ধরনের যে মেকানিজম হয়ে থাকে, এটাকে কাসকেড সিস্টেম বলা হয়ে থাকে। এইখানে ওয়ার ইচ প্রোডাক্ট অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট ফর দ্য নেক্সট স্টেপ। প্রত্যেকটা রিয়াকশনের যে প্রোডাক্ট, সেটা কিন্তু নেক্সট রিয়াকশনের জন্য অ্যাজ এ ক্যাটালিস্ট কিন্তু সেটা কাজ করে থাকে। ওকে, এরপরে আমরা কিছু জেনারেল পয়েন্ট নিয়ে কথা বলে নিচ্ছি। এইখানে আমাদের যে কোয়াগুলেশন অফ ব্লাড রয়েছে বা ক্লটিং মেকানিজম, এখানে কিন্তু আমাদের টোটাল 13 ক্লটিং ফ্যাক্টরস ইনভলভ রয়েছে। টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর নিয়ে কিন্তু আমাদের এই রিয়াকশনটা হয়ে থাকে। এরপরে আমাদের যে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম আয়ন মিনস Ca+2,
এই যে আয়নটা রয়েছে এটা কিন্তু আমাদের ক্লটিং মেকানিজমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমাদের কাছে রয়েছে ভাইটামিন কে। এটাও কিন্তু আমাদের ক্লটিং মেকানিজমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিভাবে তার রোলটা প্লে করে, এটা আসলে আমাদের যে ক্লটিং ফ্যাক্টরগুলো রয়েছে, দ্যাট 13 ক্লটিং ফ্যাক্টর, এর মধ্যে 4টা মেজর ক্লটিং ফ্যাক্টরকে প্রডিউস করার জন্য বা তার সিনথেসিসের জন্য কিন্তু আমাদের ভাইটামিন কেটা প্রয়োজন হয়। 4টে মেজর ক্লটিং ফ্যাক্টর তৈরি করার জন্য ভাইটামিন কে এর প্রয়োজন রয়েছে। ভাইটামিন কে ছাড়া কিন্তু 4টে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না। তো এখানে আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো কী কী রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9 অ্যান্ড 10। এই 4টে ক্লটিং ফ্যাক্টর কিন্তু আমাদের উইথ দ্য হেল্প অফ ভাইটামিন কে তৈরি হয়ে থাকে, আর সেটা আমাদের লিভারের মধ্যে হয়ে থাকে, ইন লিভার। এটা আমাদের লিভারের মধ্যে এই 4টে ক্লটিং ফ্যাক্টরের সিনথেসিস হয়ে থাকে বা এই 4টে ক্লটিং ফ্যাক্টরের ফর্মেশন হয়ে থাকে লিভারের মধ্যে উইথ দ্য হেল্প অফ ভাইটামিন কে। তো কারোর মধ্যে যদি ভাইটামিন কে ডেফিসিয়েন্সি চলে আসে, তো তার ক্ষেত্রে কি হবে, যে আমাদের যে ক্লটিং ফ্যাক্টর, এই যে 4টে ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, 2, 7, 9, 10, এই 4টে ক্লটিং ফ্যাক্টরের ফর্মেশন হবে না। আর আর যেহেতু এটা একটা কাসকেড সিস্টেম, তো পুরো মেকানিজমটাই কিন্তু ডিসরাপ্ট হয়ে যাবে বা পুরো মেকানিজমটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, এবার আমরা মেকানিজমটা কীভাবে হয় সেটা এবার আমরা দেখব। এবার আমরা এই মেকানিজমটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা একটা ব্লাড ভেসেল নিয়ে নেব। এটা আমাদের কাছে একটা ব্লাড ভেসেল রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়েছে বা একটা ইঞ্জুরি হয়েছে। ওকে, তো এখানে যখন একটা ইঞ্জুরি সৃষ্টি হবে, তখন সব প্রথমে কিন্তু এই যে প্লেটলেটসগুলো আমাদের কাছে রয়েছে, এই যে হোয়াইট আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের প্লেটলেটস। ওকে, রেডটা হচ্ছে আমাদের আরবিসি, এগুলো হচ্ছে আমাদের প্লেটলেটস, অ্যান্ড দিস ইজ আওয়ার ব্লাড ভেসেল। ওকে, এই যে অংশটায় আমাদের ইঞ্জুরি দেখতে পাচ্ছি আমরা, এইখানে কি হবে, যে প্রথমে যখন ইঞ্জুরি তৈরি হবে তখন কিন্তু আমাদের এই যে প্লেটলেটগুলো তখন এখানে এসে কিন্তু একটা অ্যাগ্রিগেশন তৈরি করবে, জমাট বাঁধবে। ওকে, তো এখানে অনেকগুলো কিন্তু প্লেটলেট এসে এক জায়গায় কিন্তু জমাট বাঁধবে, আর এখানে দুটো মেকানিজম শুরু হবে। এই যে ইনজিওর্ড টিস্যু এটা কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করবে, আর এই যে অ্যাগ্রিগেশন অফ প্লেটলেটস এটাও কিন্তু আমাদের থ্রোম্বোপ্লাস্টিনটা রিলিজ করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনজিওর্ড টিস্যু। দিস পোর্শন ইজ আওয়ার ইনজিওর্ড টিস্যু অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাগ্রিগেশন অফ ডিপোজিশন অফ প্লেটলেটস অর অ্যাগ্রিগেশন অফ আওয়ার প্লেটলেটস। এবার এই যে ইনজিওর্ড টিস্যু, এই ইনজিওর্ড টিস্যু থেকেও কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হবে, আর আমাদের ডিপোজিশন অফ প্লেটলেটস এখান থেকেও কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হবে। এবার ইনজিওর্ড টিস্যুর যদি আমরা কথা বলি, এখান থেকে আমাদের কী রিলিজ হবে, এইখান থেকে আমাদের থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হবে, আর আমাদের যে ডিপোজিশন অফ প্লেটলেটস এখান থেকেও কিন্তু আমাদের থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হবে। এইবার এই যে থ্রোম্বোপ্লাস্টিন যেটা দুই কম্পোনেন্ট থেকে রিলিজ হলো, একটা হচ্ছে আমাদের ইনজিওর্ড টিস্যু আর একটা হচ্ছে আমাদের ডিপোজিশন অফ প্লেটলেটস, এই দুই জায়গা থেকে যে আমাদের থ্রোম্বোপ্লাস্টিনটা রিলিজ হলো, এই থ্রোম্বোপ্লাস্টিন কিন্তু আমাদের ব্লাডে প্রেজেন্ট থাকা যে ক্যালসিয়াম আয়ন এর সাথে কিন্তু বাইন্ড আপ হবে, এর সাথে মিলে কিন্তু একটা আমাদের মেকানিজম চালু করবে। ওকে, একটা মেকানিজম চালু করবে, এটা আমাদের ব্লাড ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে, আর এটা একটা মেকানিজম চালু করবে যেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে অফ ব্লাড ক্লটিং। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স। এটাকে থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স বলা হয়। তো এই যে থ্রোম্বোপ্লাস্টিন, এটা কিন্তু ব্লাড ক্যালসিয়ামের সাথে জুড়ে নিয়ে থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্সটাকে অ্যাক্টিভেট করবে। তো এই যে থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স, এটাকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু আমাদের কাসকেড সিস্টেমটাকে চালাতে হয়। তো এটা কিন্তু থ্রু কাসকেড সিস্টেমের মাধ্যমে কিন্তু এই যে থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স এটা কিন্তু অ্যাক্টিভেট হয় বা এটা সক্রিয় হয়ে যায়। এইবার আমাদের কাছে যে থ্রোম্বোকাইনেজ বা প্রোথ্রম্বিনেজ রয়েছে, সেটা কিন্তু আমাদের যে প্রোথ্রম্বিন রয়েছে আমাদের ব্লাডে, প্রোথ্রম্বিন আমরা জানি যে এটা একটা ব্লাড প্রোটিন। ওকে, এটা আমরা প্রোটিন অংশে প্লাজমায় পড়েছিলাম যে দিস ইজ আওয়ার ব্লাড প্রোটিন, যেটা আমাদের ব্লাডে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আর এটা আমাদের ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। তো সেটা কীভাবে করে এটা আমরা দেখব। এই যে প্রোথ্রম্বিন এটা কিন্তু অ্যাক্টিভেট হয় উইথ দ্য হেল্প অফ দিস থ্রোম্বোকাইনেজ অর প্রোথ্রম্বিনেজ, আর এটা কিন্তু
প্রোথ্রম্বিন থেকে থ্রোম্বিনে পরিবর্তন হয়ে যায়, থ্রোম্বিন। ওকে, এটা থ্রোম্বিনে কনভার্ট হয়ে যায়, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম অ্যান্ড দিস ইজ অ্যাক্টিভ ফর্ম। ওকে, তো এখানে কি হয় যে এই যে থ্রোম্বোকাইনেস, এইটা কিন্তু এই প্রোথ্রম্বিনকে বা এই প্রোথ্রম্বিন যেটা আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে এটাকে কিন্তু অ্যাক্টিভ করে দেয়। ওকে, আর প্রোথ্রম্বিন থেকে কী তৈরি হয়? থ্রোম্বিন। এর পরবর্তীতে আমাদের যে ফাইব্রিনোজেনটা থাকে আমাদের, এই ফাইব্রিনোজেন প্রোটিনটা এটাও কিন্তু আমাদের ইনসলিউবল একটা ফাইবার। ওকে, এটার কি হয় যে এই যে থ্রোম্বিনটা রয়েছে এর প্রভাবে এই ফাইব্রিনোজেন থেকে আমাদের ফাইব্রিন তৈরি হয়। এই ফাইব্রিনটা হচ্ছে আমাদের ইনসলিউবল ফাইবার, এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। ওকে, এই যে ফাইব্রিন যখনই তৈরি হবে এটা একটা ইনসলিউবল ফাইবার। এতক্ষণ পর্যন্ত কিন্তু এইটা সলিউবল ফর্মে ছিল, ব্লাডের মধ্যে এটা কিন্তু সলিউবল ছিল। এইটা যখন ইনসলিউবল হয়ে যাবে তখন কিন্তু এটা ব্লাডের মধ্যে বা রক্তের মধ্যে কিন্তু আর গুলে যাবে না। ওকে, এই যে ফাইব্রিন এটা কিন্তু একটা ইনসলিউবল ফাইবার, আর এটা আমাদের একটা নেট তৈরি করবে, একটা নেট ফর্মেশন করবে, মানে এই ধরনের একটা নেট তৈরি হবে। ওকে, আর এই নেটের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে ব্লাড সেলসগুলো রয়েছে, আরবিসি, প্লেটলেটস, এগুলো কিন্তু আমাদের এই নেটে গিয়ে আটকে যাবে, আর এর ফলে একটা ক্লটিং তৈরি হবে। ওকে, এগুলো সবগুলো কিন্তু আটকে যাবে আর এখানে একটা ক্লটিং তৈরি হবে। ওকে, তো এই যে ইনসলিউবল ফাইব্রিন, দিস ফর্মস আ নেট লাইক স্ট্রাকচার and this net like structure traps the blood cells. এটা কিন্তু ব্লাড সেলগুলোকে ট্র্যাপ করে ফেলে, আর যখন এগুলো ট্র্যাপ হয়ে যায় তখন এগুলো এখানে আটকা পড়ে আর এখানে একটা ক্লট তৈরি হয়। ওকে, তো সেটা কিভাবে হয়? আমাদের এইরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে নেট লাইক স্ট্রাকচারটা রয়েছে, এখানে আমাদের এই যে ব্লাড সেলগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আটকে গেছে। এই যে ব্লাড সেলগুলো এগুলো কিন্তু এখানে আটকে যায় বা ট্র্যাপ হয়ে যায়, আর এর সাথে সাথে প্লেটলেটসগুলো এখানে অ্যাগ্রিগেট হয় বা জমা হয়। আর এইখান থেকে কিন্তু আমাদের এই যে আমরা ডট অংশগুলো দেখতে পাচ্ছি, ডটেড পোর্শন, এগুলো হচ্ছে আমাদের প্লাজমা। এই প্লাজমাটা কিন্তু এখান থেকে লিক আউট করে এখানে কিছুটা জমা হয়। তারপরে এই যে পুরো স্ট্রাকচারটা বা এই যে কম্বিনেশনটা, এটা যখন এয়ারের কন্ট্যাক্টে আসে, আমাদের বাইরে এয়ারের কন্ট্যাক্টে আসে, তখন কিন্তু এটা কিন্তু শুকিয়ে যায়। এটাকে বলা হয় সফট ক্লট। দিস ইজ আওয়ার সফট ক্লট। আর এটা যখন এয়ারের সংস্পর্শে আসে তখন কিন্তু এটা আমাদের হার্ড ক্লটে পরিবর্তন হয়ে যায়। ইট কনভার্টেড ইনটু হার্ড ক্লট। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের আরবিসি, দিস আর আওয়ার প্লেটলেটস, দিস ইজ আওয়ার প্লাজমা অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইব্রিন নেট। ওকে, তো এই যে আমাদের সিরাম, এই সিরামটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসে, আর এইখানে আমরা এখানে ব্লাড সেলগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে এন্টায়ার স্ট্রাকচারটা আমাদের তৈরি হলো, এইটা কিন্তু আমাদের সফট ক্লট। দিস ইজ আওয়ার সফট ক্লট। এই সফট ক্লটটা যখন আমাদের ইন কন্ট্যাক্ট অফ এয়ার, যখন এয়ারের সংস্পর্শে আসবে বা বাতাসের সংস্পর্শে আসবে, তখন কিন্তু এটা হার্ড ক্লট তৈরি করে। ওকে, তো দিস ইজ আওয়ার এন্টায়ার মেকানিজম অফ ব্লাড ক্লটিং। এরপরে দেখবো আমরা অ্যান্টিকোয়াগুল্যান্টস। অ্যান্টিকোয়াগুল্যান্টসটা কি? এটা এমন একটা কেমিক্যাল যেটা আমাদের ব্লাড ক্লটিংটাকে আটকে দেয় বা ব্লাড ক্লটিংয়ে বাধা দেয়, দ্যাট প্রিভেন্টস দ্য ব্লাড ক্লটিং। তো হোয়াট ইজ অ্যান্টিকোয়াগুল্যান্ট? দিস ইজ কম্পাউন্ডস which prevent ব্লাড ক্লটিং। ওকে, এরপরে কী কী অ্যান্টিকোয়াগুল্যান্টস আমাদের কাছে রয়েছে? প্রথমে আমাদের কাছে রয়েছে হেপারিন। হেপারিন ইজ আ অ্যান্টিকোয়াগুল্যান্ট। দিস ইজ অ্যান অ্যান্টিকোয়াগুল্যান্ট। এটা কোথা থেকে রিলিজ হতো? এটা আমাদের রিলিজ হতো বেসোফিল থেকে। ওকে, ইফ ইউ ক্যান রিমেম্বার, ইট ওয়াজ সিক্রেটেড বাই বেসোফিল। এবার এই হেপারিন কীভাবে কাজ করে? এই যে হেপারিন, দিস ইজ আওয়ার ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রেজেন্ট ইন আওয়ার ব্লাড। এটা আমাদের ব্লাডে উপস্থিত থাকা একটা ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। এটা আমার ব্লাডে প্রেজেন্ট থাকা একটা ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা আমাদের ব্লাডকে জমাট বাঁধতে দেয় না। ওকে, এরপরে দিস ইজ প্রডিউসড বাই আওয়ার লিভার। আমরা প্রত্যেকে জানি হেপারিনটা আমাদের যেটা তৈরি হয়, এটা আমাদের তৈরি হয় বেসোফিল থেকে। এটা কোথা থেকে তৈরি হয়? আমাদের বেসোফিল থেকে আমাদের তৈরি হয়। তো বেসোফিল ইন আওয়ার ব্লাড অ্যান্ড মাস্ট সেল ইন আদার টিস্যুস। আমাদের রক্ত হচ্ছে
লিকুইড কানেকটিভ টিস্যু বা স্পেশাল কানেকটিভ টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু, আর বাকি যে সমস্ত কানেকটিভ টিস্যু থাকে, বাকি কানেকটিভ টিস্যুতে কিন্তু মাস্ট সেল থাকে, আর মাস্ট সেল থেকে কিন্তু আমাদের হেপারিনটা রিলিজ হয়, আর রক্তের মধ্যে কিন্তু আমাদের বেসোফিল থেকে হেপারিনটা রিলিজ হয়। এরপরে এই হেপারিনটা কীভাবে কাজ করে? ইট ব্লকস দ্য ফর্মেশন অফ থ্রম্বিন। এটা থ্রম্বিনকে তৈরি হতে দেয় না। দিস ব্লকস দ্য ফর্মেশন অফ থ্রম্বিন, থ্রম্বিনটাকে তৈরি হতে দেয় না। ওকে, তো প্রোথ্রম্বিন থেকে এই যে থ্রম্বিন কনভার্সনের যে মেকানিজমটা, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট হতে দেয় না কে? হেপারিন। হেপারিন কিন্তু প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট হতে দেয় না। এরপরে আমাদের নেক্সট যে ক্লটিং ফ্যাক্টরটা রয়েছে, সরি অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর মানে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা হচ্ছে আমাদের ওয়ারফারিন। এইটা কিন্তু ন্যাচুরাল কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট না, এটা হচ্ছে একটা সিনথেটিক অ্যান্টিকোয়াগুলেন্ট। এইটা কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্কে ইউজ করা হয়। এটা কিভাবে কাজ করে? এইটা কিন্তু ব্লক দ্য ফর্মেশন অফ ভাইটামিন কে। এটা ভাইটামিন কে এর ফর্মেশনটাকে আটকে দেয়। এর ফলে কী হয়? ইনহিবিটস দ্য ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস ইন লিভার। লিভারে যে ক্লটিং ফ্যাক্টরের সিনথেসিস যেটা হয় আমাদের লিভারে, ক্লটিং ফ্যাক্টর, সেটা কিন্তু আটকে যায়। লিভারে ক্লটিং ফ্যাক্টরের ফর্মেশনটা আটকে যায়, আর তার ফলে কী হয়? যে ক্লটিং মেকানিজমটা হয় না। এইভাবে কিন্তু এটা অ্যাজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট সেটা কাজ করে থাকে। ওকে, তো আমাদের হেপারিন একটা আমাদের ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। দিস ইজ আওয়ার ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা আমাদের ব্লাডে প্রথম থেকে প্রেজেন্ট থাকে। এটা আমাদের বেসোফিল দ্বারা সিক্রেট হয় ইন ব্লাড, আর বাকি যে সমস্ত কানেকটিভ টিস্যু রয়েছে সেখানে কিন্তু আমাদের মাস্ট সেল দ্বারা এটা রিলিজ হয়ে থাকে। এরপরে এর ফাংশনটা কি? এটা কিন্তু আমাদের থ্রম্বিনটাকে তৈরি হতে দেয় না। আমরা জানি থ্রম্বিন ইজ অ্যান অ্যাক্টিভ পার্ট। এর ইনঅ্যাক্টিভ পার্ট হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনের যে কনভার্সন, এটা কিন্তু এটা হতে দেয় না কি? হেপারিন। এরপরে আমরা দেখলাম ওয়ারফারিন। দিস ইজ সিনথেটিক অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা আমাদের কি করে? যে ভাইটামিন কে যে ফর্মেশন, এটা কিন্তু হতে দেয় না। এর ফলে কি হয়? আমাদের যে চারটে মেজর ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9 অ্যান্ড 10, এই চারটে মেজর ক্লটিং ফ্যাক্টরের ফর্মেশনও কিন্তু হয় না। ফলে ক্লটিংটা আটকে যায় বা ক্লটিং মেকানিজমটা হতে পারে না। এরপরে আমাদের যে অ্যান্টিকোয়াগুলেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইডিটিএ অ্যান্ড সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম অক্সালেট। সোডিয়াম পটাশিয়াম অক্সালেট এইটা, আর ইডিটিএ এইটাও কিন্তু আমাদের একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। এইখানে দে আর ক্যালসিয়াম বাইন্ডার। এটা কিভাবে কাজ করে? আমরা দেখেছিলাম যে থ্রোম্বোকাইনেস, এটা কিন্তু ক্যালসিয়ামের সাথে বাইন্ড আপ করে কি করতো? থ্রোম্বোকাইনেস এটা কি করতো? আমাদের একটা এনজাইম কমপ্লেক্সকে সে কী করতো? ইনিশিয়েট করতো, বা এক্সট্রিনসিক পাথওয়ে অফ ক্লটিং মেকানিজম, এটাকে সে কী করতো? ইনিশিয়েট করতো। তো ক্যালসিয়াম কিন্তু আমাদের থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্সটাকে অ্যাক্টিভেট করতো প্রথমবিনের সাথে মিলে। ওকে, সরি, থ্রোম্বোপ্লাস্টিনের সাথে মিলে। থ্রোম্বোপ্লাস্টিনের সাথে মিলে ক্যালসিয়াম কী করতো? আমাদের থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্সটাকে অ্যাক্টিভেট করতো, বা এক্সট্রিনসিক পাথওয়ে অফ ক্লটিং মেকানিজম সেটাকে অ্যাক্টিভেট করতো। তো এখানে কি হয়? যে এই যে ইডিটি অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম অক্সালেট, এরা কী করে? এই যে ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে রয়েছে, ফ্রি ক্যালসিয়াম, এটাকে কিন্তু সে বাইন্ড আপ করে ফেলে, ক্যালসিয়ামটাকে বাইন্ড করে নেয়। এর ফলে কী হয়? যে ক্লটিং মেকানিজমটা সেটা কিন্তু আটকে যায়। ওকে, ইডিটি এর ফুল ফর্মটা কি সেটাও একটু দেখে নেব। ইথাইল ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এর ফুল ফর্ম হচ্ছে ইথাইল ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথাইল ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। সরি, এরপরে আমাদের কিছু নোটেবল পয়েন্ট রয়েছে এখানে। এই যে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্টগুলো রয়েছে, এদের ইউজ কী কী? এটা প্রিভেন্ট ব্লাড ক্লটস ইন সার্জারিজ। যখন কোনো অপারেশন হয় বা সার্জারি হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্লটটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্টটাকে ইউজ করা হয়। সেকেন্ডলি, ট্রিট এট্রিয়াল ফাইব্রিলাইজেশন অ্যান্ড রিডিউস স্ট্রোক রিস্ক। ফাইব্রিলাইজেশন এইটাকে এর ফলে কিন্তু আমাদের থ্রোম্বোসিস হয়ে থাকে, মানে আমাদের যে আর্টারি রয়েছে, এই আর্টারির মধ্যে কিন্তু আমাদের যে ব্লাড ক্লটটা ফর্মেশন হয়ে থাকে, তার ফলে কিন্তু আমাদের স্ট্রোকের রিস্ক থাকে। সেটাকে কমানোর জন্য কিন্তু আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, যাতে করে কোনো থ্রোম্বোসিস না হয়, বা ব্লাড ভেসেলসের মাঝে যাতে কোনো ব্লাড ক্লটিং না হয়ে থাকে। এরপরে দিস মেনটেন্স ব্লাড ফ্লুইডিটি ইন ব্লাড ব্যাঙ্ক। এটা ব্লাড ব্যাঙ্কে ব্লাডটাকে লিকুইড অবস্থায় রাখতে কিন্তু সাহায্য করে। ব্লাড ব্যাঙ্কে যেটা মেনলি ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের ইডিটিএ,
বা ইথাইল ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এর সাথে সাথে সিট্রেট বা সিট্রিক অ্যাসিড ইউজ করা হয়, আর হেপারিন এটাও কিন্তু ইউজ করা হয়। ওকে, তো এই সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্কে ইউজ করা হয় টু কিপ দ্য ব্লাড ইন লিকুইড স্টেজ। ওকে, এবার আমরা এর উপরে কিছু প্রশ্ন দেখে নেব। প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফাইনাল স্টেপ ইন ব্লাড কোয়াগুলেশন কাসকেট। ব্লাড কোয়াগুলেশন কাসকেট মেকানিজমের যে ফাইনাল স্টেপ ছিল সেটা আমাদের কী ছিল? ফাইনাল প্রোডাক্ট আমাদের ফাইব্রিন ছিল। তো ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনের যে কনভার্সন, এটাই ছিল আমাদের ফাইনাল স্টেপ। এরপরে উইচ আয়ন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং প্রসেস। ব্লাড ক্লটিং প্রসেসের জন্য কোন আয়নটা ইনভলভ ছিল বা এসেনশিয়াল ছিল? সেটা আমাদের কী ছিল? ক্যালসিয়াম আয়ন। দ্যাট ওয়াজ আওয়ার ক্যালসিয়াম আয়ন। ওকে, এরপর বলা হচ্ছে উইচ ভাইটামিন ইজ রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টরস। কী কী ক্লটিং ফ্যাক্টর রয়েছে? আমাদের ক্লটিং ফ্যাক্টর 2, দেন ক্লটিং ফ্যাক্টর 7, ক্লটিং ফ্যাক্টর 9, দেন ক্লটিং ফ্যাক্টর 10। ওকে, কোন ভাইটামিন ছিল আমাদের? ভাইটামিন কে। দিস ওয়াজ আওয়ার ভাইটামিন কে। কী কী ক্লটিং ফ্যাক্টর করে থাকতো? ক্লটিং ফ্যাক্টর 2, ক্লটিং ফ্যাক্টর 7, ক্লটিং ফ্যাক্টর 9 অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর 10। তো এই চারটে ক্লটিং ফ্যাক্টর কে সিনথেসাইজ করতো বা উইথ দ্য হেল্প অফ কোন ভিটামিন? এটা হয়ে থাকতো আমাদের ভাইটামিন কে। এরপর রয়েছে আমাদের হেপারিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কীভাবে কাজ করতো? তার মেকানিজমটা কী ছিল? এটা কিন্তু প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনটা হতে দিত না, ইনহিবিটিং থ্রম্বিন। থ্রম্বিন ফর্মেশনটাকে ইনহিবিট করতো বা আটকে দিত। এরপরে উইচ অফ দ্য ফলোইং ইজ ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট প্রডিউসড বাই দ্য বডি। ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা ছিল? আমাদের হেপারিন। সো দিস ওয়াজ আওয়ার হেপারিন। এরপরে হোয়াট ইজ দ্য রোল অফ থ্রোম্বোপ্লাস্টিন ইন ব্লাড ক্লটিং। থ্রোম্বোপ্লাস্টিনের কী রোলটা রয়েছে ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে? যে থ্রোম্বোপ্লাস্টিন আমাদের কি করে? কনভার্টস ফাইব্রিনোজেন টু ফাইব্রিন? নো, এটা হয় না। ইনিশিয়েট দ্য এক্সট্রিনসিক পাথওয়ে, বা এটাকে বলা যায় থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স। থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স এটাকে অ্যাক্টিভেট করে। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে উইচ ফ্যাক্টর ইজ ডেফিসিয়েন্ট ইন হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এর ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা থাকে না? এখানে আমাদের ফ্যাক্টর 10টা থাকে না, এটা মনে রাখবে। সরি, দিস ইজ ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8টা এই ক্ষেত্রে থাকে না। এরপরে ইডিটিএ প্রিভেন্টস ব্লাড ক্লটিং বাই। ইডিটিএ প্রিভেন্ট কীভাবে করে? ক্যালসিয়ামটাকে বাইন্ড আপ করে নেয়, সো বাইন্ডিং ক্যালসিয়াম আয়ন্স। Which pathway of blood clotting is triggered by tissue damage? Tissue damage হলে কোন পাথওয়েটা ট্রিগার হয়? এক্সট্রিনসিক পাথওয়ে। ওকে, দিস ইজ এক্সট্রিনসিক পাথওয়ে। এরপরে which of the following delays blood clotting? ব্লাড ক্লটিংটাকে কে ডিলে করে? যদি আমাদের টেম্পারেচারটা লো থাকে, লো টেম্পারেচারে আমাদের ব্লাড ক্লটিংটা তাড়াতাড়ি হয় না, তো এটা একটা মনে রাখবে। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর কনভার্টস প্রোথ্রম্বিন টু। প্রোথ্রম্বিন থেকে কি তৈরি হয়? থ্রম্বিন। যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর থাকে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন কে তৈরি করে? আমাদের থ্রম্বোকাইনেজ। তো সেটা আমাদের প্রোথ্রম্বিন থেকে কি তৈরি করবে? থ্রম্বিন। প্রোথ্রম্বিন হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ ফর্ম, আর এখান থেকে থ্রম্বিনটা আমাদের অ্যাক্টিভ ফর্ম। আর এই থ্রম্বিন কি করবে? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করবে, অ্যান্ড দ্য ফাইব্রিন ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। তো এখানে আমাদের থ্রম্বিন তৈরি হবে। এরপরে দ্য এনজাইম দ্যাট কনভার্টস ফাইব্রিনোজেন টু ফাইব্রিন। ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন কে তৈরি করে? আমাদের থ্রম্বিন। এরপরে উইচ অফ দ্য ফলোয়িং ইনিশিয়েটস দ্য এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশন। এক্সট্রিনসিক পাথওয়েটাকে কে ইনিশিয়েট করে? ওকে, তো এখানে আমাদের ফ্যাক্টর নো, এটা ইনিশিয়েট করে কিন্তু আমাদের টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। এটা ফ্যাক্টর 3। দিস ইজ ফ্যাক্টর 3। দিস ইজ টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। এরপরে দ্য ফাইনাল স্টেবল ক্লট ইজ ফর্মড বাই। ফাইনাল যে স্টেবল ক্লট, এটা কার মাধ্যমে তৈরি হয়? আমাদের ফাইব্রিন। এটা আমাদের ফাইব্রিনের মাধ্যমে তৈরি হয়। দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট স্টেবিলাইজড বাই ফ্যাক্টর 13। এরপরে উইচ স্টেপস অকার্স ফার্স্ট ইন ক্লট ফর্মেশন। ক্লট ফর্মেশনের ক্ষেত্রে কোন স্টেপটা প্রথমে হয়ে থাকে? ফার্স্ট স্টেপ ইজ কনভার্জন অফ ফাইব্রিনোজেন টু ফাইব্রিন। দিস ইজ লাস্ট স্টেপ। দিস ইজ লাস্ট, তো এটা আমাদের হবে না।
প্লেটলেট অ্যাডহেশন টু ড্যামেজ এন্ডোথেলিয়াম, ইয়েস, প্লেটলেটটা কিন্তু আমাদের ড্যামেজ যে এন্ডোথেলিয়াম রয়েছে তার সাথে কিন্তু অ্যাডহেশন হয়ে যায় বা জুড়ে যায়। ওকে, আমরা দেখেছিলাম অ্যাগ্রিগেশন অর ডিপোজিশন অফ প্লেটলেটস, এটা কিন্তু ফার্স্ট স্টেপ ছিল। এরপরে অ্যাক্টিভেশন অফ ক্লটিং ফ্যাক্টর 10, নো, এটা অনেক পরে হয়। প্রোথ্রম্বিন কনভার্সন টু থ্রম্বিন, এটাও অনেক পরে হয়। তো আমাদের কোনটা হয়ে যাবে? প্লেটলেট অ্যাডহেশন টু ড্যামেজড এন্ডোথেলিয়াম। আমরা কি দেখেছিলাম যে এরকম আমাদের একটা ব্লাড ভেসেল ছিল, এইখানে যদি আমাদের ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আমাদের প্লেটলেটগুলো এসে কিন্তু এখানে জমা হয়েছিল। ওকে, তো দিস ইজ ডিপোজিশন অফ প্লেটলেট অর অ্যাডহেশন অফ প্লেটলেটস টু দ্য ড্যামেজড এন্ডোথেলিয়াম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ অফ ব্লাড ক্লটিং। এবার আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্লটিং ডিসঅর্ডার। ক্লটিং ডিসঅর্ডারটা কি? যখন ব্লাড ইজ আনএবল টু ফর্ম ক্লটস, যখন ব্লাডের ক্লটিংটা হয় না বা রক্তটা জমাট বাঁধে না, যে কোনো কারণে হতে পারে, যখন রক্ত জমাট বাঁধে না বা রক্ত অ্যাবনর্মালি ক্লট তৈরি করে, মানে যেখানে ক্লটিং হওয়ার কথা না সেখানেও ক্লটিং হচ্ছে, মানে অ্যাবনর্মাল ক্লটিং, আইদার অ্যাবনর্মাল ক্লটিং অর আনএবল টু ফর্ম ক্লটস, এই দুটাকেই কিন্তু বলা হয় ক্লটিং ডিসঅর্ডার। হয় অ্যাবনর্মালি ক্লট তৈরি হবে অথবা ক্লট তৈরি হবে না। তো এই দুই ক্ষেত্রে কিন্তু ক্লটিং ডিসঅর্ডারটা হয়ে থাকে। প্রথমে আমরা দেখব ব্লিডিং ডিসঅর্ডার, যেখানে ক্লট ফর্মেশনটা হয় না, এটাকে বলা হয় হাইপো কোয়াগুলেশন। হাইপো মানে কম, কোয়াগুলেশন মানে জমাট বাঁধা, মানে যেখানে রক্তটা কম জমাট বাঁধে বা রক্ত জমাট বাঁধতে সময় লাগে, ডিলেড ব্লাড ক্লটিং। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের হাইপো কোয়াগুলেশনটা হয়ে থাকে। এটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। ওকে, এটা কী ক্ষেত্রে হয়? প্রথমে আমাদের কাছে রয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া এটাকে বলা হয় প্রলংড ব্লিডিং। প্রলংড ব্লিডিং মানে দীর্ঘ সময় ধরে ব্লিডিং হবে, রক্তটা জমাট বাঁধতে সময় লাগবে। হাইপো কোয়াগুলেশন মানে কম কোয়াগুলেশন, মানে ক্লটিং, কম ক্লটিং হবে বা ক্লটিং হতে সময় বেশি লাগবে। তো এটা হচ্ছে আমাদের হাইপো কোয়াগুলেশন। এর ফলে যদি ক্লটিং হতে সময় বেশি লাগে তাহলে কিন্তু আমাদের ব্লিডিংটা বেশি সময় ধরে হবে বা প্রলংড ব্লিডিং হবে। এই যে হিমোফিলিয়া, এটা আমাদের দুই প্রকারের রয়েছে, একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। এই যে হিমোফিলিয়া এ, এটা কিন্তু আমাদের ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। যদি ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের হিমোফিলিয়া এটা হবে, যদি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের হিমোফিলিয়া বি হবে। ওকে, এরপরে আমাদের একটা যেটা রয়েছে ব্লিডিং ডিসঅর্ডার, সেটা হচ্ছে আমাদের ভন উইলব্র্যান্ড ডিজিজ। এটা কী জন্য হয়ে থাকে? যদি ডিফেক্টিভ প্লেটলেট ফাংশন হয়ে থাকে, প্লেটলেটের ফাংশনটা যদি ঠিকঠাক না হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভন উইলব্র্যান্ড ডিজিজটা হয়ে থাকে। এরপরে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি। ভাইটামিন কে ডেফিসিয়েন্সির ফলে কী হবে? ইম্পেয়ার্স ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস। এর ফলে কী হবে? যে ক্লটিং ফ্যাক্টরের যে সিনথেসিস বা ক্লটিং ফ্যাক্টরের যে ফর্মেশন, সে ফর্মেশনটা কিন্তু ঠিকঠাক হবে না। আর ক্লটিং ফ্যাক্টর যদি ঠিকঠাক ফর্মেশন না হয় তাহলে কিন্তু আমাদের ক্লটিং মেকানিজমটাও হবে না। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ক্লটিংটা আটকে যায় ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভাইটামিন কে। এরপরে ব্লিডিং ডিসঅর্ডারে কী কী সিমটম রয়েছে? এখানে আমাদের ইজি ব্রুইজিং, ওকে, মানে যেখানে আমাদের ক্ষতটা হয়, ওকে, সেই জায়গাটা কিন্তু রেড হয়ে যাবে আর সেখানে কিন্তু আমাদের ইঞ্জুরিটা বেড়ে যায় ধীরে ধীরে। এরপরে প্রলংড ব্লিডিং, ব্লিডিংটা বেশি সময় ধরে হবে। নোজ ব্লিডিংও এই ক্ষেত্রে হতে পারে। ট্রিটমেন্ট কী কী রয়েছে আমাদের? ফ্যাক্টর রিপ্লেসমেন্ট, ওকে, যে ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি রয়েছে সেই ফ্যাক্টরটা আমাদের বডিতে ইনজেক্ট করা। এরপরে অ্যান্টি ফাইব্রিনোলাইটিক্স, ওকে, আর আমাদের ডেসমোপ্রেসিন, এই সমস্ত ফ্যাক্টর কিন্তু আমাদের দেওয়া হয় ফর দ্য ট্রিটমেন্ট। এরপরে আমরা দেখব থ্রম্বোটিক ডিসঅর্ডার। থ্রম্বোটিক ডিসঅর্ডার মিনস এই ক্ষেত্রে কিন্তু হাইপার কোয়াগুলেশন হয়ে যায়, মানে রক্তটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। অতিরিক্ত রক্ত জমাট বাঁধা মানে অ্যাবনর্মালি ব্লাডটা ক্লটিং হবে, যেখানে আমাদের ব্লাড ক্লটিংয়ের কোনো প্রয়োজন নেই সেখানেও কিন্তু ব্লাডটা ক্লট ফর্মেশন হবে। আর সেই ক্লটটা কিন্তু কোনো যদি ফাইন ব্লাড ভেসেলসে গিয়ে আটকে যায় তাহলে সেটা কিন্তু কোনো অর্গানের ব্লাড সাপ্লাইকে আটকে দেবে, কোনো অর্গানের ব্লাড সাপ্লাইকে আটকে দেবে, আর তার ফলে কিন্তু অর্গান ড্যামেজ হতে পারে, অর্গান ফেলিয়ারও হতে পারে। ওকে, এর ফলে কিন্তু আমাদের স্ট্রোকও হতে পারে। ওকে, তো ডিপ ভেইন থ্রম্বোসিস, প্রথমে আমাদের কাছে রয়েছে ডিপ ভেইন থ্রম্বোসিস, এটাকে ডিভিটি বলা হয়। এটা হচ্ছে অ্যাবনর্মাল ক্লট ইন ব্রেন। এটা ব্রেনে যদি আমাদের অ্যাবনর্মাল ক্লট ফর্মেশন হয় তাহলে কিন্তু ব্রেনের একটা পোর্শন কিন্তু আমাদের ড্যামেজ হতে পারে। ওকে, সো দিস ইজ অ্যাবনর্মাল ক্লট ফর্মেশন। এরপরে আমাদের কাছে রয়েছে ফ্যাক্টর 5
লেইডেন মিউটেশন, আমাদের ফ্যাক্টর 5 লেইডেন যেটা রয়েছে এর মধ্যে যদি মিউটেশন হয় তখনও কিন্তু থ্রম্বোটিক ডিসঅর্ডারটা হয়ে থাকে। রেজিস্ট্যান্স টু প্রোটিন সি, রেজিস্ট্যান্স টু প্রোটিন সি দ্যাট ইনক্রিজেস ক্লট রিস্ক। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম। অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম এক্ষেত্রে কী হয়, অটো অ্যান্টিবডিজ কজিং ক্লটস, আমাদের কিছু অটো অ্যান্টিবডিজ রয়েছে যেটা নিজে থেকেই ক্লট ফর্মেশনটাকে ইনিশিয়েট করে ফেলে, এটাকে অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম বলা হয়। এক্ষেত্রে কী কী সিমটম থাকে, সোয়েলিং, কোথাও আমাদের ফোলাভাব দেখা যেতে পারে, পেইন হয়, স্ট্রোক, পালমোনারি এম্বোলিজম, এই সমস্ত সিমটম কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে। ট্রিটমেন্ট কী রয়েছে আমাদের, অ্যান্টিকোয়াগুলেন্সটা আমাদের দেওয়া যাতে করে ক্লটিংটা তাড়াতাড়ি না হয়, লাইক হেপারিন, ওয়ারফারিন, এই সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেট করা হয়। এবার আমরা এই বিষয়ের উপরে কিছু প্রশ্ন দেখব। উইচ ক্লটিং ডিসঅর্ডার ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সির ফলে কোন ক্লটিং ডিসঅর্ডারটা হয়ে থাকে আমাদের, দ্যাট ইজ হিমোফিলিয়া এ। ওকে, a newborn develops severe bleeding episodes. Lab results shows a deficiency of factor 2, 7, 9 and 10, এই চারটে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি রয়েছে, এটা আমাদের ল্যাব রিপোর্টে দেখা যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ, কী কারণে এটা হতে পারে, ভাইটামিন কে ডেফিসিয়েন্সি। ভাইটামিন কে ডেফিসিয়েন্সি হলে আমাদের এই চারটা ক্লটিং ফ্যাক্টর হবে না তৈরি, আর এই চারটা ক্লটিং ফ্যাক্টরে যদি আমাদের ফর্মেশন না হয় তাহলে কিন্তু সিভিয়ার ব্লিডিং এপিসোডস হতে পারে, মানে আমাদের ক্লটিং মেকানিজমটা হবে না আর প্রলংড ব্লিডিংটা হয়ে থাকবে। সো দিস ইজ ডিউ টু ভাইটামিন কে ডেফিসিয়েন্সি। Which vitamin is essential for synthesis of blood clotting factor like prothrombin, factor 2? factor 2 এর ফর্মেশনের জন্য কে রেসপন্সিবল ছিল আমাদের, ভাইটামিন কে। এরপরে হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার, ইয়েস, দ্যাট এফেক্টস হুইচ কম্পোনেন্ট অফ ব্লাড, ব্লাডের কোন কম্পোনেন্টটাকে সেটা এফেক্ট করে থাকে, হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ক্ষেত্রে কোনটা এফেক্ট হয়, আমাদের ক্লটিং ফ্যাক্টরটা এফেক্ট হয়ে থাকে। ওকে, তো ক্লটিং ফ্যাক্টর 8 অ্যান্ড 9 এই দুটো হতে পারে, এটা হলে আমাদের হিমোফিলিয়া এ, এটা হলে আমাদের হিমোফিলিয়া বি। A person with prolonged bleeding time, ব্লিডিং টাইমটা প্রলং রয়েছে বাট নর্মাল ক্লটিং টাইমটা ঠিক রয়েছে, লাইকলি হ্যাজ দ্য ডিসঅর্ডার রিলেটেড টু, এটা হয়ে থাকে আমাদের প্লেটলেটসের কারণে, ডিসফাংশন অফ প্লেটলেটস। হুইচ অফ দ্য ফলোয়িং, এরপরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ক্লটিং ডিসঅর্ডার ওয়ার blood clots form abnormally inside the blood vessels. ব্লাড ভেসেলসের ভেতরে অ্যাবনর্মালি ব্লাড ক্লট ফর্মেশনটাকে আমরা কী বলেছিলাম, থ্রোম্বোসিস। এইবার আমরা থ্যালাসেমিয়া দেখব। হোয়াট ইজ থ্যালাসেমিয়া, এটা একটা আমাদের ডিসঅর্ডার, এটা আমাদের জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার যেটা আমাদের ডিফেক্টিভ হিমোগ্লোবিন ফর্মেশন করে। এই জেনেটিক্যাল ডিসঅর্ডারের ফলে কী হয়, আমাদের হিমোগ্লোবিনটা ডিফেক্টিভ ফর্মেশন হয়, হিমোগ্লোবিনটা আমাদের ডিফেক্টিভ ফর্মেশন হয়। এর ফলে কী হয়, যে ডিস্ট্রাকশন অফ আরবিসি অ্যান্ড অ্যানিমিয়া। ওকে, আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিনটা যখন ডিফেক্টিভ ফর্মেশন হবে, ডিফেক্টিভ ডিউ টু জেনেটিক্যাল ডিসঅর্ডার, যখন এটা ডিফেক্টিভ হবে এর ফলে কী হবে, যে আমাদের যে আরবিসি রয়েছে এটা সাইজটাও কিন্তু অ্যাবনর্মাল হবে, আর এই আরবিসি সাইজ যখন অ্যাবনর্মাল হবে তখন কিন্তু এটা আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে, ইমিউন সিস্টেম কিন্তু এই অ্যাবনর্মাল আরবিসিকে কিন্তু রিকগনাইজ করতে পারবে না, তাদের কাছে মনে হবে এটা যেন বাইরের কোনো ফরেন পার্টিকেল, আর এটাকে সে প্যাথোজেন মনে করে কিন্তু অ্যাট্যাক করবে, আর এর ফলে এই আরবিসিটা ডিস্ট্রাকশন হবে আর তার ফলে কিন্তু অ্যানিমিয়া তৈরি হবে। ওকে, তো এটা হচ্ছে এন্টায়ার মেকানিজম। এর ফলে কী হয়, যে আমাদের অ্যানিমিয়া, জন্ডিস এই সমস্ত কিন্তু সিমটম দেখা দেয়। ওকে, তো এইটা আমাদের একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার যার ফলে আমাদের হিমোগ্লোবিনটা কিন্তু ডিফেক্টিভ প্রোডাকশন হয়, আর এই ডিফেক্টিভ হিমোগ্লোবিনের ফলে কিন্তু আমাদের আরবিসিটাও ডিফর্মড তৈরি হয়। ওকে, আরবিসির কিন্তু শেপটা নর্মাল থাকে না, আর তার ফলে আমাদের যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু আরবিসিকে ডিস্ট্রয় করে ফেলে, ডিস্ট্রাকশন অফ আরবিসি, আর তার ফলে কিন্তু অ্যানিমিয়া তৈরি হয়। ওকে, এবার আমাদের যে থ্যালাসেমিয়া রয়েছে এর কিন্তু দুটো টাইপ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফেক্টিভ হিমোগ্লোবিন। আমরা হিমোগ্লোবিনের আমরা যে ডিটেলড স্ট্রাকচারটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এখানে 4টে সাব ইউনিট রয়েছে, 4টে সাব ইউনিটের মধ্যে দুটো আলফা আর দুটো বিটা চেইন রয়েছে।
এবার যদি অ্যালফা চেইনে যদি কোনো মিউটেশন হয় আর অ্যালফা চেইনটা যদি আমাদের অ্যাবনর্মাল হয়ে যায় তাহলে আমাদের অ্যালফা থ্যালাসেমিয়া হয়। আর যদি বিটা চেইনটা আমাদের যদি অ্যাবনর্মাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিটা থ্যালাসেমিয়া হয়। ওকে, তো প্রথমে আমরা দেখব অ্যালফা থ্যালাসেমিয়া। দিস ইজ কজড বাই মিউটেশন ইন গ্লোবিন জিন। অ্যালফা গ্লোবিন চেইনটাকে ফর্মেশন করার জন্য যে জিনটা রেসপন্সিবল রয়েছে সেই জিনের মধ্যে যদি কোনো আমাদের মিউটেশন হয়ে যায় তখন কিন্তু সেটাকে আমাদের অ্যালফা থ্যালাসেমিয়া বলা হয়। যারা জিন জানো না, জিন হচ্ছে কিন্তু আমাদের ক্রোমোজোমের মধ্যে বা আমাদের যে ডিএনএ তার মধ্যে যে কোনো একটা পোর্শন যেটা একটা ডেফিনেট প্রোটিনকে তৈরি করার জন্য রেসপন্সিবল থাকে। তো যে কোনো একটা পোর্শন অফ ডিএনএ দ্যাট ইজ রেসপন্সিবল ফর ফর্মেশন অফ আ স্পেসিফিক প্রোটিন ইন আওয়ার বডি, তো সেই যে পোর্শন অফ ডিএনএ সেটাকে কিন্তু জিন বলা হয়। এবার এই অ্যালফা গ্লোবিন প্রোটিনটাকে তৈরি করার জন্য আমাদের ডিএনএর কোনো একটা স্পেসিফিক সেগমেন্ট কিন্তু রেসপন্সিবল। এবার সেই সেগমেন্টটা যদি আমাদের ইম্পেয়ার হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, মিউটেশন মানে চেঞ্জ হয়ে যাওয়া, এর কোডিং যদি চেঞ্জ হয়ে যায়, মিউটেশন যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যালফা গ্লোবিন চেনটা রয়েছে এইটা কিন্তু আমাদের ফর্মেশনটা ডিফেক্টিভ হয়ে যাবে। তো এটা যখন ডিফেক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যালফা থ্যালাসেমিয়াটা দেখা দেবে। এই সিভিয়ারিটি, এটা কতটা সিভিয়ার বা কতটা মারাত্মক তার উপরে ভিত্তি করে কিন্তু এটা 4 প্রকারের হয়ে থাকে। যদি একটা জিনে মিউটেশন হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো সিমটম দেখা দেয় না, এটাকে সাইলেন্ট ক্যারিয়ার বলা হয়। যদি দুটো জিনের মধ্যে আমাদের মিউটেশন হয়ে থাকে তখন তার ক্ষেত্রে কিন্তু মাইল্ড অ্যানিমিয়া হয়ে থাকে, মানে অল্প অ্যানিমিয়া হয়ে যায়, তার ক্ষেত্রে খুব বেশি অ্যানিমিয়া হয় না। এটাকে ট্রেড বলা হয়, অ্যালফা থ্যালাসেমিয়া ট্রেড, মানে এর মধ্যে লক্ষণটা দেখা যাচ্ছে। ট্রেড মিন্স লক্ষণ বা সিমটম। এরপরে 3 জিন, যদি 3টে জিনের মধ্যে মিউটেশন হয়ে যায় তখন সেক্ষেত্রে হিমোগ্লোবিন এইচ ডিজিজ, এটাকে হিমোগ্লোবিন এইচ ডিজিজ বলা হয়। এই হিমোগ্লোবিন এইচ ডিজিজ বা এইচ ডিজিজ এটা হয়ে থাকে, এটা মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া হয়ে থাকে। এক্ষেত্রে মাঝারি থেকে অনেক বেশি অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে। তারপরে হচ্ছে হাইড্রপস ফিটালিস, এটা কিন্তু আমাদের একবারে সিভিয়ার বা ফ্যাটাল কেস। এটা আমাদের 4টে জিনের মধ্যে যদি আমাদের মিউটেশন হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রপস ফিটালিস হবে। মানে এই ক্ষেত্রে আমাদের একদম সিভিয়ার অ্যানিমিয়া, আর এটা কিন্তু ফ্যাটাল কেস, এটা একদম লাইফ থ্রেটনিং, এই ক্ষেত্রে কিন্তু মৃত্যু হয়। এরপরে আমাদের রয়েছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া কখন হবে? যখন বিটা গ্লোবিন জিনের মধ্যে যখন মিউটেশন হয়ে যাবে তখন আমাদের যে বিটা গ্লোবিন চেইনটা রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাবনর্মাল হয়ে যাবে, আর এর ফলে আমাদের বিটা থ্যালাসেমিয়া হবে। এর ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনটা ডিফেক্টিভ হবে ডিউ টু ডিফেক্ট ইন বিটা গ্লোবিন চেইন। হিমোগ্লোবিন ডিফেক্ট হওয়ার ফলে আমাদের আরবিসি ডিফেক্ট হবে, ডিফেক্টিভ আরবিসি, আর এর ফলে এর আরবিসিটা ডিস্ট্রয় হবে আর অ্যানিমিয়া তৈরি হবে। ওকে, তো এরও 3টে টাইপ রয়েছে, বিটা থ্যালাসেমিয়া মাইনর, ইন্টারমিডিয়া অ্যান্ড মেজর। ওকে, অন দ্য বেসিস অফ সিভিয়ারিটি। যদি মাইল্ড অ্যানিমিয়া হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে এটাকে মাইনর বলা হয়, দিস ইজ স্ট্রেট। এরপরে আমাদের ইন্টারমিডিয়া, যদি মডারেট অ্যানিমিয়া হয়ে থাকে মে নিড ট্রান্সফিউশনস, এই ক্ষেত্রে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, যেহেতু আমাদের ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিনটা রয়েছে, হিমোগ্লোবিনটা আমাদের ধীরে ধীরে কমে যায় ডিউ টু ডিস্ট্রাকশন। হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার হাইপক্সিয়া তৈরি হয়। ওকে, মানে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। তো সেই জিনিসটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদের বাইরে থেকে স্বাভাবিক ব্লাডটাকে বডির মধ্যে কিন্তু দেওয়া হয়, দ্যাট নিড ব্লাড ট্রান্সফিউশন। এরপরে বিটা থ্যালাসেমিয়া মেজর, এটাকে কুলিজ অ্যানিমিয়া বলা হয়। এর ক্ষেত্রে কী হয়? এটা একদম সিভিয়ার কেস, রিকোয়ার্স লাইফ লং ট্রান্সফিউশন। এতে কিন্তু একে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একে সারা জীবন কিন্তু ব্লাড ট্রান্সফিউশনটাকে করতে হবে। এরপর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের কী কী সিমটম রয়েছে? এখানে কিন্তু ফ্যাটিগ অ্যান্ড উইকনেস, প্রথমে ফ্যাটিগ অ্যান্ড উইকনেস হয়। ফ্যাটিগ উইকনেস কী জন্য হয়? যদি অক্সিজেন সাপ্লাইটা ঠিকঠাক না হয়, হাইপক্সিয়া হয়ে যায়, অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেটাবলিজম কমে যাবে, ফলে উইকনেস আসবে, ফ্যাটিগ আসবে ডিউ টু লো অক্সিজেন সাপ্লাই অর হাইপক্সিয়া। এরপরে কী হবে? হিমোগ্লোবিন বা আরবিসি ডিস্ট্রাকশনের ফলে আমাদের জন্ডিস তৈরি হবে, আর জন্ডিসের ফলে কিন্তু আমাদের পেল ইয়েলোইশ স্কিন হয়ে যায়, আমাদের স্কিন কালারটা অনেকটা হলদে বর্ণের হয়ে যায়। এরপরে ইন সিভিয়ার কেসে কী হয়ে থাকে? বোন ডিফর্মিটিস, এর ক্ষেত্রে কিন্তু বোন ডিফর্মিটিস হয়ে যায়, মানে আমাদের যে হাড় রয়েছে, হাড়ের শেপ বা আকৃতি সেটা কিন্তু অ্যাবনর্মাল হয়ে যায়। এরপর ডিলেড গ্রোথ, ইন চিলড্রেন ডিলেড গ্রোথ মানে তাদের গ্রোথটা বা বৃদ্ধিটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, সেটা ডিলে হয়ে যায়।
এরপরে স্প্লিনোমেগালি, এটা হেপাটোস্প্লিনোমেগালি হবে, মানে আরবিসিটা আমাদের হিমোগ্লোবিনটা আমাদের যে ডিস্ট্রাকশন হয়, আর হিমোগ্লোবিন ডিস্ট্রাকশনের ফলে আমাদের যে বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি হয়, এই প্রসেসটা কিন্তু আমাদের লিভারে হয়ে থাকে। এখন যদি লার্জ পরিমাণে আমাদের হিমোগ্লোবিনটা যদি ডিস্ট্রাকশন হয়, তখন আমাদের লিভারের ওপরে কিন্তু অনেকটা লোড পড়ে আর লিভারের আকারটা বেড়ে যায়, তো হেপাটোমেগালি হয়। স্প্লিন কী জন্য? আমাদের স্প্লিনে গিয়ে আরবিসিটা কিন্তু আমাদের ধ্বংস হয়, তো অনেক বেশি পরিমাণে যদি আরবিসিকে এখানে ডিস্ট্রয় করতে হয়, তাহলে স্প্লিনকে নিজের সাইজ বাড়াতে হবে, তো স্প্লিনের সাইজও বেড়ে যায়, তো স্প্লিনোমেগালি। তো লিভারের সাইজও বেড়ে যায় আর স্প্লিনের সাইজও বেড়ে যায়, তাই হেপাটোস্প্লিনোমেগালি এক্ষেত্রে হয়ে থাকে। এনলার্জড স্প্লিন অ্যান্ড এনলার্জড লিভার, তো হেপাটোমেগালি অ্যান্ড স্প্লিনোমেগালি দুটোই হয়ে থাকে। এরপরে আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে কী রয়েছে এখানে আমি লিখে দিচ্ছি, হেপাটোমেগালিটাও হয়ে থাকে। also hepatomegaly. ওকে, এরপরে আমাদের ডায়াগনোসিস আমরা দেখব কী কী ডায়াগনোসিস রয়েছে এক্ষেত্রে। প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি দেখতে হয়। এখানে আমাদের লো হিমোগ্লোবিন দেখা যাবে, স্মল আরবিসিস দেখতে পাবো আমরা, আর স্মল আরবিসিকে আমাদের বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ওকে, এরপরে আমাদের রয়েছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এখানে আইডেন্টিফাই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এখানে আমাদের অ্যাবনর্মাল হিমোগ্লোবিনটাকে আইডেন্টিফাই করার জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এই প্রসেসটা করতে হয়। এরপর জেনেটিক টেস্টিংও করা যায় টু কনফার্ম মিউটেশন, আমাদের জিনের মধ্যে কোনো মিউটেশন রয়েছে কিনা সেটাকে কনফার্ম করার জন্য কিন্তু আমাদের জেনেটিক টেস্টিংটা করতে হয়। এইবার আমরা ট্রিটমেন্ট দেখব, ট্রিটমেন্ট কী কী রয়েছে। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, তাকে বাইরে থেকে স্বাভাবিক ব্লাড দিতে হবে। আয়রন চিলেশন থেরাপি, এখন ব্লাড ট্রান্সফিউশনের ফলে কী হয় যে বাইরে থেকে কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, বাইরে থেকে এক্সেসিভ হিমোগ্লোবিনটা ভেতরে নেওয়া হচ্ছে, এর ফলে আয়রনটাও কিন্তু বডিতে বেড়ে যায়। তো এই যে এক্সেস আয়রন, এটাকে কিন্তু বডি থেকে বাইরে বের করতে হয়, তো সেটাকে বলা হয় টু রিমুভ এক্সেস আয়রন ফ্রম ট্রান্সফিউশনের ফলে যে এক্সেস আয়রনটা বডিতে চলে আসে সেটাকে রিমুভ করতে হয়, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার আয়রন চিলেশন থেরাপি। এরপরে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয় টু সাপোর্ট দ্য আরবিসি প্রোডাকশনটা যাতে বাড়ে, তার জন্য কিন্তু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয়। এরপরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কারো ক্ষেত্রে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ফলে যদি স্বাভাবিক আরবিসি প্রোডাকশন সম্ভব হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা করা যেতে পারে, অনলি ফর এলিজিবল পেশেন্টস। প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা ট্রিটমেন্ট নয়, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা পসিবল ট্রিটমেন্ট এটা হতে পারে। তো যাদের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে সমস্ত কমপ্লিকেশন কমে যাবে, তার ক্ষেত্রে কিন্তু আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা করা যেতে পারে। এরপরে প্রিভেনশন কী কী রয়েছে, জেনেটিক কাউন্সেলিং, মানে বেবি কনসিভ করার আগে বা বেবি প্ল্যানিং করার আগে, ফ্যামিলি প্ল্যানিংয়ের আগে আমাদের কোনো জেনেটিক কাউন্সিলারের কাছে যেতে হবে। তারা কিন্তু আমাদের বলে দেবে যে আমাদের ব্লাডে কোনো মিউটেশন রয়েছে কিনা, কোনো জিন মিউটেশন যদি থাকে ফর আলফা অ্যান্ড বিটা গ্লোবিন জিন, তাহলে তারা আমাদেরকে বলে দেবে যে কী কী পসিবল প্রিভেনশন নিতে হবে। ওকে, এরপরে প্যারেন্টাল টেস্টিং, দিস ইজ অ্যামনিওসেন্টেসিস অর কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। এখানে আমাদের অ্যামনিওসেন্টেসিস মানে যখন কোনো বেবি মায়ের গর্ভে থাকে, তখন সেখানে একটা অ্যামনিওটিক ফ্লুইড থাকে মায়ের গর্ভে, সেই ফ্লুইডের একটা স্যাম্পল নিয়ে কিন্তু আমরা দেখতে পারি। এরপরে নোটেবল পয়েন্ট আমাদের কাছে রয়েছে যে এই যে থ্যালাসেমিয়া, এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা আমাদের হিমোগ্লোবিনকে এফেক্ট করে আর এর ফলে আমাদের অ্যানিমিয়া হয়। অ্যালফা অ্যান্ড বিটা এই দুই টাইপের থ্যালাসেমিয়া হয়ে থাকে, আর এই দুটোও কিন্তু আলাদা আলাদা সিভিয়ারিটি, মানে কতটা মারাত্মক তার উপরেও কিন্তু আমাদের অ্যালফা আর বিটা থ্যালাসেমিয়া আলাদা আলাদা টাইপের রয়েছে। এরপর ট্রিটমেন্ট ডিপেন্ডস অন টাইপস অ্যান্ড সিভিয়ারিটি, কোন টাইপের থ্যালাসেমিয়া রয়েছে, কতটা মারাত্মক, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট মেথড আমাদের কাছে রয়েছে। এরপর এর উপরে আমরা কিছু প্রশ্ন দেখে নেব। থ্যালাসেমিয়া ইজ প্রাইমারিলি কজড বাই, কার ক্ষেত্রে হয়ে থাকে, ডিফেক্টিভ প্রোডাকশন অফ হিমোগ্লোবিন এইটা। এরপরে উইচ টাইপ অফ থ্যালাসেমিয়া ইজ কজড বাই মিউটেশন অফ বিটা গ্লোবিন জিন, দ্যাট ইজ আওয়ার বিটা থ্যালাসেমিয়া। A patient with mild anemia and no major symptoms is likely suffering from mild anemia and no major symptoms. ওকে, কোনো মেজর সিমটমস নেই, এক্ষেত্রে এটা কী হতে পারে, বিটা থ্যালাসেমিয়া মেজর, alpha thalassemia trait, this is our alpha thalassemia traits. এবার which diagnostic test confirms thalassemia by identifying abnormal hemoglobin
ভেরিয়েন্টস। এটা ছিল আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। Which type of thalassemia is caused by mutation in the beta globin gene? এটা আমাদের বিটা থ্যালাসেমিয়া। এরপর থ্যালাসেমিয়া ইজ এ জেনেটিক্যাল ডিসঅর্ডার রিলেটেড টু, এটা আমাদের রেড ব্লাড সেলসকে এফেক্ট করে থাকে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ থ্যালাসেমিয়া ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কোন থ্যালাসেমিয়াটা মোস্ট কমন? দ্যাট ইজ আওয়ার বিটা থ্যালাসেমিয়া মেজর। এরপরে a child with thalassemia major requires frequent blood transfusion because তার ফ্রিকুয়েন্ট বা প্রায়শই ব্লাড ট্রান্সফিউশনের নিড বা রিকোয়ারমেন্টটা কী জন্য হয়ে থাকে? দেয়ার বোন ম্যারো প্রডিউসেস টু মেনি আরবিসি, দেয়ার ব্লাড ডেস্ট্রয়েস আরবিসি র্যাপিডলি। দিস ওয়ান, sorry, hemoglobin is defective and leading to severe anemia. Which test is most definitive for diagnosing থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়াটাকে ডায়াগনোস করার জন্য কোন টেস্টটা বেশি নির্দিষ্ট বা ডেফিনেটিভ? সেটা আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এর মাধ্যমে আমরা হিমোগ্লোবিনের মধ্যে কোনো ডিফেক্ট রয়েছে কিনা সেটা আমরা এখানে দেখতে পারবো। এরপরে আয়রন চিলেশন থেরাপি ইজ গিভেন টু থ্যালাসেমিয়া পেশেন্টস টু, এটা কী জন্য করা হয়? টু রিমুভ এক্সেস আয়রন ফ্রম দ্য বডি ডিউ টু এক্সেসিভ ব্লাড ট্রান্সফিউশন। এরপরে রয়েছে থ্যালাসেমিয়া মেজর ইজ ক্যারেক্টারাইজড বাই, থ্যালাসেমিয়া মেজরটা কী কী ক্ষেত্রে হয়ে থাকে বা এর ক্ষেত্রে কী কী ক্যারেক্টারিস্টিক্স বা সিমটমস দেখা দেয়? দ্যাট ইজ আওয়ার সিভিয়ার অ্যানিমিয়া রিকোয়ারিং রেগুলার ট্রান্সফিউশনস, মাইল্ড অ্যানিমিয়া অফটেন asymptomatic, complete absence of hemoglobin, excessive bleeding tendency. No, this is our severe anemia requiring regular transfusions. The inheritance pattern of thalassemia is, this is our autosomal recessive, এটা তোমরা মনে রাখবে। Which of the following is a preventive measure for thalassemia? কী কী রয়েছে আমার জেনেটিক কাউন্সেলিং আর প্যারেন্টাল স্ক্রিনিং। এরপরে দ্য পার্সন উইথ ওয়ান অ্যাবনর্মাল জিন অ্যান্ড ওয়ান ডিফেক্টিভ জিন, ওকে, ফর thalassemia is called, this is affected carrier, homozygous dominant, one defective gene and one normal gene, একটা ডিফেক্টিভ একটা নর্মাল, দিস ইজ ক্যারিয়ার, কারণ এটা অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে কিন্তু যদি একটা ডিফেক্টিভ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের ক্যারিয়ার হয়ে যায়, অটোজোমাল রিসেসিভ। Which organ is most affected by iron overload in thalassemia? ওকে, থ্যালাসেমিয়া মেজর পেশেন্টসের ক্ষেত্রে কোন অর্গানটা এফেক্ট হয়ে থাকে ডিউ টু ওভারলোড অফ আওয়ার আয়রন? আয়রন ওভারলোডের ফলে আমাদের ডিফেক্টিভ হিমোগ্লোবিনটা বেশি প্রোডাকশন হয় আর সেটাকে ডিস্ট্রাকশন করার জন্য কিন্তু আমাদের লিভারটা ইনভলভ হয় আর তার ফলে আমাদের হেপাটোমেগালি হয়ে থাকে। তো লিভার ইজ আওয়ার এফেক্টেড অর্গান। ওকে, আজকে এই অবধি থাক, পরেরটা আমরা এই পরের লেকচারে করবো। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করোনি, এই লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, সেখানে তোমরা প্রত্যেকটা লেকচার নোটস অ্যান্ড আমাদের ফিউচার আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটিকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি কারো কোনো স্পেসিফিক ডাউট থেকে থাকে, কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আজকে লেকচারটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল। Okay, so thank you so much for attending today's class. I hope you liked it, you enjoyed it. I hope to see you in the next video. Till then, stay on, take care, goodbye.